আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি। আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব সামনেই যাদের নিবন্ধন পরীক্ষা রয়েছে, অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনারা যারা দিচ্ছেন তাদের জন্য, পাশাপাশি অষ্টম এনটিআরসিএ যে নিয়োগ পরীক্ষাটা হবে, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, তো এই ধরনের যে পদগুলো রয়েছে এই পদগুলোর জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ আজকের এই অঙ্কগুলো। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন, আমরা অঙ্ক শুরু করছি 29 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা দিয়ে। তো হচ্ছে অসমতা টাইপের একটা অঙ্ক এটা, x-3 এটা পরম মান চিহ্নের মধ্যে রয়েছে, লেস দেন 5 হলে বলেছে যে x এর মান কত হবে। তো এই ধরনের অঙ্কে আমাদের যদি বলে যে কার মান বের করতে হবে সেটাও বলতে পারে, অথবা যদি না বলে আমরা বুঝে নিব যে x ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এটা বের করতে বলা হচ্ছে। তো দেখেন, আমরা অঙ্কটা তুলছি, দেওয়া আছে লিখে x-3 আমরা পরম মানের চিহ্ন দিলাম, দিয়ে লেস দেন 5 নিয়ে নিলাম। তো এটা মানে হচ্ছে ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। কোনটা মানে, অর্থাৎ এই যে পরম মান চিহ্ন দেওয়া আছে, পরম মান চিহ্ন মানে এটা একবার ধনাত্মক আর একবার ঋণাত্মক। তাহলে প্রথমে যদি আমি বলি যে যদি এটা ধনাত্মক হয়, অর্থাৎ ধনাত্মক হলে কি হবে, আমরা নিচ্ছি x-3 এবং এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সামনে প্লাস চিহ্ন আর লেস দেন 5, মনে রাখবেন এটা। তাহলে বা ধনাত্মক হলে তো যা আছে তাই, চিহ্নের কোনো পরিবর্তন নেই, x-3 লেস দেন 5 লিখলাম, তাহলে বা এই -3 ওইদিকে চলে গেল, তাহলে x লেস দেন 5 প্লাস 3 হয়ে গেল। ওকে, তো আমরা কি বলতে পারি, সুতরাং x লেস দেন হচ্ছে 5 আর 3 কত 8, অর্থাৎ x এর ভ্যালুটা 8-এর চেয়ে ছোট, এটা বোঝাচ্ছে এটা দ্বারা। এখন এখানে কিন্তু অসমতার চিহ্ন কোথাও চেঞ্জ হয়নি। কেন চেঞ্জ হয়নি? কেননা এখানে উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ বা ভাগ করা হয়নি, জাস্ট প্লাসটা এদিকে গিয়ে, না দুঃখিত, মাইনাসটা এদিকে গিয়ে প্লাস হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা উভয় পক্ষকে মাইনাস চিহ্ন দ্বারা গুণও করিনি, ভাগও করিনি। মনে রাখবেন, অসমতার চিহ্ন শুধু চেঞ্জ হয়ে যায়, মানে লেস দেনটা গ্রেটার দেন হয় বা গ্রেটার দেনটা লেস দেন হয় শুধু অসমতার দুই দিকে যদি আমরা বিয়োগ চিহ্ন দ্বারা গুণ করি অথবা বিয়োগ চিহ্ন দ্বারা আমরা কি করি, ভাগ করি। এই জিনিসটা মাথায় রাখবেন একটু। মাঝখানে আমরা টান দিয়ে বাকিটা এদিকে করছি। তো আরেকবার কি লিখবো আমরা, আরেকবার লিখবো হচ্ছে কি হলে বলেন তো দেখি, আরেকবার লিখবো আমরা হচ্ছে, দুঃখিত এখানে মুছে গিয়েছে আসলে, তাহলে কি ছিল, এটা 8 ছিল এবং মাঝখানে আমি একটা টান দিয়েছিলাম। তো এবার আমরা কলমটা চেঞ্জ করে নিই, অন্য কালারের কলম দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একবার ঋণাত্মক হলে, মনে রাখবেন একবার ধনাত্মক আর একবার ঋণাত্মক হলে কি হবে, একইভাবে x-3 হচ্ছে লেস দেন 5, সামনে একটা কি মাইনাস দিয়ে দিলাম। তো বা এইবারে এই মাইনাস দ্বারা আমরা কি করব, হচ্ছে -x আর মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে 3 হয়ে গেল, লেস দেন কত 5। তো বা আমরা কিন্তু মাইনাস দ্বারা এই x কে এবং মাইনাস দ্বারা এই 3 কে গুণ করে দিলাম, আমরা কিন্তু উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করিনি, ঠিক আছে? এটা আবার ভাববেন না যে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে -x লেস দেন 5 -3 হয়ে যাবে, এই যে প্লাসটা এদিকে মাইনাস হয়ে গেল, তাহলে বা -x লেস দেন +2 হলো, তাই না? তাহলে 5 থেকে 3 গেলে 2। এইবার x এর সাথে যে মাইনাস চিহ্নটা সেটা রাখা যাবে না। তো এবার আমরা করব কি, উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করব। এই যে উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করব, এবার লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে x মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটা এই দিকে -2 হয়ে যাবে, অর্থাৎ x কে মাইনাস দ্বারা গুণ করলে +x আর +2 কে মাইনাস দ্বারা গুণ করলে -2, এই জন্য চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা বলতে পারি x এর ভ্যালুটা -2 এর চেয়ে বড়, তাহলে আমরা এইভাবে দিব, ধরেন x, এইভাবে আমরা চিন্তা করছি যে x এর ভ্যালুটা -2 এর চেয়ে বড়, তাই না? তাহলে -2 এর চেয়ে বড় হচ্ছে x এর ভ্যালুটা আর 8 এর চেয়ে ছোট, তাহলে এখানে আমরা 8 বসালাম। এই বসানোটাও কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। তো আমি এটা একটু বক্স করে দিচ্ছি, এই জিনিসটা একটু খেয়াল করেন ভালো করে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে x এর মান তাহলে কি কি হতে পারে বলেন তো? তো x এর ভ্যালুটা -2 এর চেয়ে বড় হবে। তো -2 এর চেয়ে বড় কি, -2 এর চেয়ে বড় হচ্ছে -1, এরপরে 0, 1, 2 এবং এটা 8-এর চেয়ে ছোট, তার মানে কি 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে এবং 7 হবে, অর্থাৎ -2 এবং 8 এই দুটার কোনোটাই হবে না, তাই না? তাহলে -1 থেকে +7 পর্যন্ত এই মানগুলো কিন্তু x এর মান হিসেবে আমাদের হতে পারে। তো এই মানগুলোর মধ্যে দেখেন তো, শুধু এখানে -8 আছে, হবে না,
এটাও -8, এটা আসলে +8 ছিল, দুঃখিত, এটা আসলে ভুলে -8 হয়ে গিয়েছে, তো এটাও হবে না। এটা কি -3, এটাও হবে না, শুধু কি আছে +2 আছে, তার মানে 2 দেখেন এই সিরিয়ালে আছে, তাই 2 হবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। তো এইভাবে কিন্তু আমাদের অ্যান্সারটা বের করে নিতে হবে। তো মোটামুটি 5 মিনিটের মতো সময় লাগলো, কিন্তু আপনি প্রপারভাবে বুঝেছেন কিনা সেটাই হচ্ছে আসল কথা, ঠিক আছে। আমি বুঝলে তো হবে না, বুঝতে হবে কিন্তু আপনাকে। এখন পরীক্ষায় যদি সংখ্যা চেঞ্জ করে দিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেটা সলিউশন করতে হবে, এই জন্য ভালো করে বোঝার প্রয়োজনীয়তা রয়েছে। এবারে আমরা জ্যামিতি থেকে একটা প্রশ্নের সমাধান করব। বলা হচ্ছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত? সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। তো আমরা যদি একটা রম্বস অঙ্কন করার চেষ্টা করি, তো খেয়াল করে দেখেন আমি একটা রম্বস আনুমানিক অঙ্কন করছি। রম্বসের কিন্তু 4টা বাহু পরস্পর সমান, কিন্তু একটা কোনো সমকোণ নয়। অর্থাৎ আমরা যদি একটা বর্গক্ষেত্রকে ট্যাপ করি তাহলে বর্গক্ষেত্রটা কিসে পরিণত হয়? রম্বসে পরিণত হয়। ধরে নিলাম এটার 4 বাহু পরস্পর সমান। ওকে, 4 বাহু সমান মানে এটা যতটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু, এটাও ততটুকু, এটা হলো একটা রম্বস। তো এই রম্বসটার হচ্ছে কর্ণ কোনটা? এটা একটা কর্ণ, এবং এই রম্বসটার এইটা আর একটা কর্ণ। তাহলে দুঃখিত, কর্ণটা একটু ভালোভাবে আমরা অঙ্কন করি। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা একটা কর্ণ। তাহলে রম্বসের কর্ণ কয়টা পেলাম আমরা? 2টা কর্ণ পেলাম। তো এই 2টা কর্ণের মধ্যে বলা হচ্ছে একটা 4 আর একটা 6, তাই না? তাহলে 4 আর 6 যেহেতু, তার মানে আমরা এই যে এই দিকে ধরেন এটা এ আর এটা সি, আর এটা বি আর এটা হচ্ছে ডি, তাহলে এসি কর্ণটার মান হচ্ছে ধরেন 4, আর বিডি কর্ণটার মান হচ্ছে ধরেন 6 দিয়ে দিলাম। এবার বলা হচ্ছে রম্বসটার ক্ষেত্রফল কত। মনে রাখবেন রম্বসের ক্ষেত্রফল বের করার আমাদের একটা সূত্র রয়েছে। সূত্রটা হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। মনে রাখতে হবে কর্ণদ্বয়ের কি ফল? গুণফল। তাহলে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল হলে কি হবে? তাহলে হাফ গুণন কর্ণদ্বয়, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 4। তাহলে 4 × 6, তাহলে কত হচ্ছে? 2 দ্বারা 6কে কাটবো, 3 × 2 = 6, 3 দ্বারা 4কে গুণ করবো, 3 × 4 = 12, 12 × 1 = 12। তার মানে আমাদের 12 হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 12, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে, 12 সেন্টিমিটার স্কোয়ার হবে। তো যাই হোক, এখানে তো আর ওভাবে দেওয়া নেই কোনো কিছু, তো সেক্ষেত্রে শুধু 12 আছে, তাই 12ই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, প্রয়োজন মনে করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে, 40 সংখ্যাটি হতে 11 কম। আসলে এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। এবারে ঠিক আছে, দেখেন 40 সংখ্যাটি এ হতে 11 কম, গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে? সুন্দর একটা প্রশ্ন, কিন্তু এটা বিসিএস এর একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। অনেকেই বুঝতে পারে না যে এটার অ্যান্সার আসলে কি হবে। তো আমি একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি। দেখেন 40 সংখ্যাটি হচ্ছে এ হতে 11 কম, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে এ হতে 11 কম হচ্ছে 40 সংখ্যাটি। দেখেন তো বোঝেন কিনা? অর্থাৎ 40 সংখ্যাটা হচ্ছে এ থেকে 11 কম, অর্থাৎ এ এর মান একটু বড়, সেটা থেকে 11 বাদ দিলে আমাদের 40 হচ্ছে। নিশ্চয়ই এবারে বুঝতে পেরেছেন। এবারে দেখেন অ্যান্সারগুলো কিন্তু এটার মতো করে কোথাও নেই। ক, খ, গ, ঘ, কোথাও এরকম অ্যান্সার নেই। তাহলে আমরা কি করব? বা সম্ভাব্য কি কি হতে পারে? এ = 40 + 11, এটা হতে পারে। আবার এই লাইন থেকে আমরা কি করব? এই 40কে এই দিকে নিয়ে আসবো, এই 11কে এই দিকে নিয়ে আসবো, তাহলে a - 40 = 11, এরকমও হতে পারে। আরও নানাভাবে হতে পারে, আমরা দেখি। তো আমি তো এই দুইটা বের করলাম, দুইটার মধ্যে যে কোনোটা আছে কিনা। আসলে এটাও যা, এটাও তা, এটাও তা, ঠিক আছে। আমি একটু দেখতে চাই যে অ্যান্সারটা আসলে কোনটা আমাদের। দেখেন তো a = 40 + 11 এখানে আছে কিনা। এই যে দেখেন গ নম্বর অপশনে a = 40 + 11 আছে, তাই গ নম্বর অপশনটাই আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন, এটাই সঠিক। নিশ্চয়ই বুঝতে পেরেছেন অঙ্কটা যে আমি কিভাবে সলিউশন করলাম। আবার যদি এটা থাকতো, এটাও কিন্তু সঠিক উত্তর হতো। দেখেন এটা কিন্তু এটার কাছাকাছি, শুধু এখানে যদি মাইনাস চিহ্নটা থাকতো তাহলে কিন্তু এটা উত্তর হতো। সেক্ষেত্রে এখানে অবশ্য একটু ভিন্ন রূপ থাকতো। একই অঙ্কে তো আর দুইটা একই উত্তর থাকতে পারে না, তাই না? এভাবে আপনাদেরকে বুঝে বুঝে করতে হবে। এই অঙ্কটা দেখেন, এটা বিসিএস এর একটা অঙ্ক। যেহেতু আপনাদের হচ্ছে মানসিক দক্ষতাও রয়েছে, হচ্ছে সেক্ষেত্রে এই ধাঁচের অঙ্ক কিন্তু মেন্টাল এবিলিটিতে
আসতে পারে, মানে আসার চান্স রয়েছে। নর্মাল গণিতেও আসতে পারে, মানে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এগুলো উভয়তেই আসে। ডিভাইড 30 বাই হাফ অ্যান্ড অ্যাড 10, হোয়াট ডু ইউ গেট? অর্থাৎ 30কে হাফ মানে অর্ধেক দ্বারা ভাগ করে তুমি যদি তার সাথে 10 অ্যাড করো, এখানে এটা বলা হচ্ছে, তাহলে কত পাবে? ব্যাপারটা এরকম। অর্থাৎ আপনি যদি হচ্ছে 30কে, অর্থাৎ আমি লিখলাম 30কে কত দ্বারা ভাগ, আমি হচ্ছে ডিভাইড করব কত দ্বারা? হাফ দ্বারা। তাহলে 30কে আমি হাফ দ্বারা ডিভাইড করলাম, ডিভাইড করে তার সাথে আমি অ্যাড মানে যোগ করলাম কত? যোগ করলাম হচ্ছে 10। বলা হচ্ছে হোয়াট ডু ইউ গেট, অর্থাৎ আপনি কত পাবেন, ব্যাপারটা এরকম, তাই না? তাহলে 30কে হাফ দ্বারা ভাগ করলে কত হয় বলেন তো দেখি? অবশ্যই 30কে হাফ দ্বারা ভাগ করলে আমাদের হয় এখানে 60। এইখানে এখন আপনি যদি মনে করেন 30কে হাফ দ্বারা ভাগ করলে 15 হয়, সাথে সাথে কিন্তু অঙ্কটা ভুল হয়ে গেল। এই জন্য এটা মেন্টাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন। এখন +10 করে দেন, তাহলে কত হচ্ছে? 60 আর 10-এ কত হবে? 70 হবে। তো এভাবেই আমরা কিন্তু এই ধাঁচের অঙ্ক সমাধান করে ফেলতে পারি। আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে আরেকটা লাইন আমি বাড়াই দেব এখানে, তাহলে কীরকম হবে দেখেন, আমি আরেকটা লাইন বাড়াই দিচ্ছি। এই লাইনের পরে আমি আরেকটা লাইন করছি। তাহলে 30 ভাগ চিহ্নটাকে গুণ করে দিলাম, 2 যাবে উপরে, 1 আসবে নিচে, প্লাস কত? প্লাস হচ্ছে 10। তাহলে ইকুয়াল 30 গুণন 2 যোগ 10। এবার তো বুঝতেই পারতেছেন, 30 দুগুণ 60 যোগ 10, 60 আর 10-এ কত? 70। এইবার কিন্তু আর কোনো প্রবলেম আপনার হয়নি অঙ্কটা বুঝতে, ঠিক আছে? তো আপনাকে এই বিষয়টা একটু ভালোভাবে মাথায় নিতে হবে যে কোনো জিনিসকে যদি আমি হাফ দ্বারা ভাগ করি, ধরেন আমি 5কে হাফ দ্বারা ভাগ করতেছি, তাহলে 5কে যদি আমি হাফ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 10 হবে, ব্যাপারটা বুঝতে হবে। আবার 20কে যদি আমি হাফ দ্বারা ভাগ করি, অর্থাৎ 0.5, হাফ মানেই কিন্তু 0.5, তাহলে কিন্তু অ্যান্সার হবে কত? 40 হবে। এই ব্যাপারগুলো একটু আপনাদের ভালোভাবে হচ্ছে মনে রাখতে হবে, এবং এগুলো যদি ধারণা কম থাকে তাহলে কিন্তু গণিত অংশে আপনি ভালো করতে পারবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নটাতে বলা হচ্ছে y = 3x + 2 এবং y = 3x হচ্ছে এখানে একটা মাইনাস সাইন ছিল, আসলে আমি দিতে ভুলে গিয়েছি, হচ্ছে একটু আগেই হচ্ছে টাইপ করলাম, বিধায় হচ্ছে চিহ্নটা আমি দিতে ভুলে গিয়েছি। ওকে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন y = 3x + 2, y = -3x + 2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি? একটি সমকোণী ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে দেখেন, আমরা এই ধাঁচের প্রশ্ন পরীক্ষায় আসলে অনেকেই অ্যান্সার করতে পারি না। তো মনে রাখবেন, এই যে সমীকরণগুলো, এগুলো হচ্ছে y = mx + c, এই সরলরেখার সমীকরণের একটা করে রূপ, যদিও এটা কিছুটা ভিন্ন রকম। তো দেখেন এখানে হচ্ছে এটা এবং এটা কিন্তু হচ্ছে y = mx + c এর সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এখানে এই m হচ্ছে এই সমীকরণটার ঢাল। মনে রাখতে হবে m হচ্ছে কি এই সমীকরণটার ঢাল। আমরা যদি হচ্ছে দেখি যে ঢালের মান যদি হচ্ছে 3টা সমীকরণের সমান হয় তাহলে এটা সমবাহু হবে, আর ঢালের মান যদি 2টা সমীকরণের সমান হয়, মানে 2টাতে একই রকম ঢাল পাওয়া যায়, তাহলে এটা সমদ্বিবাহু হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানকার ঢালটা হচ্ছে 3, এখানকার ঢালটা হচ্ছে -3, মানে চিহ্ন সহ। তাহলে এটা 3 এবং এটা -3, এবং ঢাল নির্ণয় করার সময় আমরা কি করি? আমরা এরকম পরম মান চিহ্ন ব্যবহার করি, যেটা হচ্ছে আমি আপনাদেরকে শুরুতেই কিন্তু অসমতার অঙ্কটা করানোর সময় বলেছি। তো মনে রাখেন, এই চিহ্নটা মানে হচ্ছে ভিতরে পজিটিভ বা নেগেটিভ যাই থাক না কেন, সেটা হচ্ছে আমরা পজিটিভ হিসেবে কাউন্ট করব। আবার এটাকে আমরা চাইলে একবার পজিটিভ একবার নেগেটিভও কাউন্ট করতে পারি। তো এই -3 মানেও 3, এই 3 মানেও 3। তো এই অর্থে আমরা এই দুটোকে কি করলাম? হচ্ছে সমান ধরে নিলাম। আর এখানে তো আসলে ঢাল নেই বললেই চলে, তার মানে এখানে x এর সাথে, অর্থাৎ এই mx এটা তো নেই, শুধু y = c এই আদলে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু এই দুটো সমান, তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে সবচেয়ে সহজেই বোঝার একটা উপায়। ওকে, তো বিসিএস এর প্রশ্ন এটাও, এবং আরও অনেক পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা রিপিট হয়েছে। এবারে আমরা মোটামুটি সহজ একটা বীজগণিতের প্রবলেম সামনে নিয়ে এসেছি, কিন্তু তারপরেও এটার ভিতরেও বেশ কিছুটা প্রবলেম হয় আপনাদের অঙ্ক করার সময়। তো আমি দেখাচ্ছি কোন জায়গায় প্রবলেম হয়। আমরা লিখব, দেওয়া আছে x + y = 6 এবং xy এর ভ্যালু কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, আর বলা হচ্ছে কি x - y² এটার মান কত, তাই না? এটার মান আমাদের বের করতে বলা হচ্ছে। তো আমরা
সুতরাং দিয়ে এক্স মাইনাস ওয়াই তারপর হোল স্কোয়ার, এটার একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4xy। এই যে 4xy কখন ব্যবহার হয়, কখন 2xy ব্যবহার হয়, এটাই কিন্তু আপনাদের আসলে প্রবলেম। মনে রাখবেন হোল স্কোয়ারের সময় যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, অর্থাৎ বামে যদি হোল স্কোয়ার থাকে তখন যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তখন সেটা হচ্ছে মূল সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, তখন হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, এটা কিন্তু সূত্র নয়, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা যদি এখন মানগুলো বসাই, এক্স প্লাস ওয়াইয়ের মান 6, তাহলে 6 এর উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান কত 8, তাহলে 8 বসাই দিলাম। তো 6 6 36 মাইনাস 4 8 32, 36 থেকে 32 গেলে কত থাকবে 4, তাহলে 4 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে এটাই কিন্তু আমাদের সঠিক অপশন। তো নিঃসন্দেহে বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে হচ্ছে এই অঙ্কটা সমাধান করলাম। তো এবার আসেন, যদি আমরা আরও শর্টকাট মেথড, মানে যেটাকে আমি সুপার শর্টকাট মেথড বলি, সেভাবে যদি করতে চান তো মুখে মুখেই করতে পারবেন। দুটি সংখ্যার যোগফল 6 আর গুণফল 8, কি হয় বলেন তো? আপনার মাথায় আসতেছে কিনা কোনো কিছু? অবশ্যই আপনি চিন্তা করতে পারতেছেন, গুণ করলে 8 আর যোগ করলে 6, তার মানে 4 আর 2, এখানে 4 আর 2, তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়, 4 আর 2 গুণ করলে 8 হয়, তাহলে দুটো কন্ডিশনে মিলে যাচ্ছে। তো এক্স এর মান আমরা 4 আর ওয়াই এর মান আমরা 2 ধরতে পারি, চাইলে আমরা উল্টোটাও ধরতে পারি, তবে এটাই আমাদের মাথায় প্রথমে আসে, এক্স ইকুয়াল টু 4 আর ওয়াই ইকুয়াল টু 2। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কত হবে? তাহলে 4 মাইনাস 2 তার উপরে স্কোয়ার, তাহলে 4 মাইনাস 2 মানে 2, 2 এর উপরে স্কোয়ার করলে 4। এই যে দেখেন মুহূর্তের মধ্যে আমরা 4 অ্যান্সারটা কিন্তু বের করে ফেললাম। তো এভাবে যদি আপনি করতে পারেন এমসিকিউ টাইপের পরীক্ষায়, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট ওয়েতে খুব দ্রুত আপনারা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই এই অঙ্কগুলোর সলিউশন করে ফেলতে পারবেন। তো সব অঙ্কই যে এইভাবে হবে এমনটা না, তবে অনেক অঙ্কই কিন্তু এভাবে করা সম্ভব মুখে মুখে। এটা দেখেন, আমরা এই 79 নম্বর যে অঙ্কটা রয়েছে, তো এখানে নম্বরটা আসলে ডাবলিং হয়েছে, আমি মুছে দিলাম। কি বলা হচ্ছে অঙ্কটাতে? বলা হচ্ছে যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত? তাহলে এখানে কিন্তু হচ্ছে মোটামুটি আই ইকুয়াল টু পি আর এন যে সূত্রটা রয়েছে, যেহেতু সরল সুদের অঙ্ক, তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি সূত্রটা কি বলেন তো দেখি, আই ইকুয়াল পি আর এন। তাহলে আই ইকুয়াল পি আর এন। নিঃসন্দেহে আপনারা ক্লাস 9-10-এ সরল মুনাফা যৌগিক মুনাফা যে চ্যাপ্টারটা ছিল, সরল মুনাফার এই সূত্রটা দেখেছেন। তো 6% হচ্ছে আর এর মান, আর ইকুয়াল টু 6% 9 মাসে, তাহলে এটা বছর বা সময়, যেটা এন এর মান 10,000 টাকা, তাহলে পি এর মান হচ্ছে আমাদের 10,000, তাই না? সুদ কত? তাহলে আই ইকুয়াল টু হোয়াট, এটা জানতে চাচ্ছে। তাহলে বা আই এর মান বের করব, তাহলে পি হচ্ছে আমাদের 10,000 ইন্টু আর হচ্ছে 6%, তাহলে 6% যেহেতু 6/100 ইন্টু এন হচ্ছে বছর। মনে রাখবেন এখানে কিন্তু মাস আছে 9 মাস, এই জায়গায় অঙ্কটা ট্রিক্স। এখানে যদি বলা হতো 9 বছর, তাহলে সরাসরি আমি 9 বসাতাম, কিন্তু যেহেতু বলা হচ্ছে 9 মাস, তো যখন এখানে মাস আসবে তাহলে অবশ্যই যত মাস বলবে তার নিচে 12 বসাতে হবে। এটাই কিন্তু এই অঙ্কটার ট্রিক্স, ঠিক আছে? তো মনে রাখতে হবে আপনাদের যে এগুলো যদি আপনি ঠিকঠাকভাবে বুঝতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবার আসেন আমরা কাটাকাটি করব। তাহলে 2 0 2 0 ক্রস করে দিলাম, 6 দ্বারা 12কে কাটলে 6 দুগুণ 12, 2 দ্বারা 100কে কাটলে 50 দুগুণ 100। তাহলে বলেন তো দেখি কত হচ্ছে? সুতরাং আই ইকুয়াল টু এখানে 50 আর 9 যদি আমরা গুণ করি, 5 9 45, অর্থাৎ 450 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো নিশ্চয়ই বুঝতে আপনাদের প্রবলেম হচ্ছে না যে আমরা হচ্ছে আই এর মান কত বের করেছি, 450। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা লিখে জানাবেন। লিখে না জানালে আসলে আমরা বুঝতে পারি না যে আমরা এই ভিডিওগুলো কন্টিনিউ করবো কিনা। তো অবশ্যই আপনি লিখে জানাবেন যে আপনি মানে কোন পরীক্ষার ভিডিও চান, বা হচ্ছে আমি হচ্ছে কতগুলো করে একটা ক্লাসে ভিডিওগুলো আপলোড করব, কত মিনিটের ভিডিও হলে আপনাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? তো এভাবে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আমি কমেন্টগুলো দেখে পড়ে সিদ্ধান্ত নিব যে আসলে বড় ভিডিও বানাবো নাকি মাঝারি নাকি ছোট ধাঁচের ভিডিও বানাবো। তো আর আপনাদের জন্য সাজেশন তৈরি করার চেষ্টা করছি। মোটামুটি টাইপিংয়ের কাজ কমপ্লিট বলা চলে, আর হচ্ছে একটু ভালোভাবে দেখে শুনে আমি হচ্ছে সাজেশনগুলো, অর্থাৎ 19তম নিবন্ধন প্লাস হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সাজেশন, পাশাপাশি হচ্ছে অন্যান্য যে পরীক্ষা, অর্থাৎ আপনাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগের যে পরীক্ষা, সেটার জন্য তো বললামই, এগুলো রেডি হয়ে গেলে আপনারা পাবেন। তো সাজেশন যদি আপনারা নিতে চান, যদিও এখনও রেডি হয়নি, তো 01642
702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানায় রাখবেন। সাজেশন কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের টেক্সট দিয়ে জানাবো, তখন হালকা একটা ফি দিয়ে বা মিনিমাম একটা ফি দিয়ে আপনারা সাজেশনটা নিতে পারবেন, এবং এটা অবশ্যই পিডিএফ সাজেশন। ধন্যবাদ সবাইকে আলোচনাটা মনোযোগ সহকারে দেখার এবং শোনার জন্য।